রাত প্রায় ৯টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে অসচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পিছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সা পেলাম। মামা কোথায় যাবেন? মামা, এই লোকটাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিক দিয়ে রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিক্সায় উঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে টাকা নেই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচানো বেশি দরকার। আপনি উঠেন। তারপর রিক্সায় উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিক্সাওয়ালা চলে গেল। এবার চলুন আপনাদের পরিচয়টা দিয়ে নিই। আমি জুয়েল, অনার্স শেষ করে বেকার করছি। বাবা মায়ের একমাত্র সন্তান, বাসা ফেনীতে। কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসছি। এবার হয়তো ভাবছেন একটা ছেলে হয়ে কি করে বাসা থেকে পালাতে পারলাম। চলেন সেই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওটা দিয়ে কোনো মতে সংসার চলত। আমি অনেকবার বাড়ি থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটাই কথা, পড়ালেখা করলে বাড়ি থেকে করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই। বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবাদের এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার নাকি বিয়ে ঠিক করেছে। কারণটা হচ্ছে ওনারা ছোটবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই হিসেবে আমার আর ওনার বিয়ে ঠিক করেছে সেই ছোটবেলা থেকে, কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে কিছুক্ষণ আড্ডা দিলাম, এরপর বাড়িতে যাচ্ছি। এমন সময় আমার বন্ধু আইমানের সাথে দেখা। তুই এত বড় বেঈমান কখনো ভাবিনি। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মনে হয় বুঝাতে হবে। যেভাবে বলছিস হয়তো তুই কিছু জানিস না। দোস্ত, আমি সত্যি কিছু জানি না। চুপ থাক শালা, বিয়ে করবি সেটাও আমাকে বললে কি হতো। বিয়ে? কার বিয়ে? হয়েছে, আর ঢং করতে হবে না, যা এইখান থেকে। আইমান আমাকে কিছু বলতে না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমিও হাঁটা দিলাম। বাড়ির কাছে স্বপ্নম ভাইয়ের দোকানে সামনে যাওয়ার সাথে সাথে আমার এক ছোট্ট ভাই শাওনের সাথে দেখা। কি জুয়েল ভাই, আপনি এখানে? তো কোথায় থাকতাম? আরে মিয়া, বিয়ের আগে কেউ এমন ঘোরাঘুরি করে? একটু রেস্টে থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে তুমি জানো না? জানলে কি তোকে জিজ্ঞাসা করি কার সাথে বিয়ে? লিজা আপুর সাথে। কি? ওই মুটকির সাথে? শামীম চাচার মেয়ের সাথে। হায় আল্লাহ, উঠিয়ে নাও আমাকে। ছোটবেলায় ওই মুটকিকে কত কোলে নিয়েছি, এখন নাকি তার সাথে আব্বা আমার বিয়ে ঠিক করেছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মাকেও কোলে নিয়েছে, এখন তোরে নিচ্ছে। না, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। জুয়েল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মারা যা, তবুও এই বিয়েটা করিস না। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখেছিস? ডেকোরেশনের মাল নিয়ে বাড়ির দিকে গেছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে আব্বা বিয়ে ঠিক করেছে, অথচ একবারও আমাকে জানালো না। আব্বা দেখছি এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত। আমি সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি? দেখতেছিস না তোর বিয়ে? আমার বিয়ে, অথচ আমাকে জানালে না? সবকিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি বিয়েটা করবো না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। এরপর বাবার কাছে গেলাম। আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আব্বা, আপনি কি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করেছেন আর আমাকে একবার বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরাই করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি এই বিয়ে করবো না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করবি, তোর বাপও করবে, যা এখান থেকে। সালা, কেন যে ঘরে জন্ম নিলাম কে জানে। আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি ওই মুটকির কাছে গেলাম। বাহ, ফকিনি বিপ্লবী জনতা নিয়ে বসে ভাষণ দিচ্ছে আর হাসছে। আমি যাওয়ার পর মুটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল। ওই মুটকি, সমস্যা কি তোর? হ্যাঁ,
দেখেন জুয়েল ভাই, আমাকে মুটকি বলবেন না। একটু পর আমি আপনার বউ হব। আরে রাগ তোর বউ, ফকিন্নি তোর মতো মুটকিকে বিয়ে করবে। আমি মরে গেলেও তো করবো না। আমার আব্বা আর তোমার আব্বা সব আগে থেকে রেডি করে রাখছে। এখনো সময় আছে। মুটকি, বিয়েটা বন্ধ কর, না হলে তোর প্রতিদিন মারের উপর রাখবো। তোর এই হাতির মতো শরীরটা মেরে মেরে কমিয়ে দেবো বলে দিলাম। মারবে কেন? তখন তো আদর করবা। দূর খবিস। এই কথা বলে মুটকির ওখান থেকে চলে আসলাম। গিয়ে রুমে দরজা বন্ধ করে বসে রইলাম। কি করব, কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো। খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এইরকম করিস না। আম্মু, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশ কি মেয়ের অভাব পড়েছে? দেখ বাবা, তোর বাবা লিজার বাবাকে কথা দিয়ে রাখছে, আর ওর সাথে বিয়ে হলে তোর একটা ভালো চাকরি হবে, আর তোর শামীম চাচা ওর সব সম্পদ তোর নামে দিয়ে দেবে। আরে রাখো তোমার সম্পদ। আমি ঢাকা বা চট্টগ্রাম গিয়ে মাস্টার্সটা কমপ্লিট করে ভালো করে চাকরি পাবো, তখন আমারও অনেক টাকা পয়সা হবে। দেখ, খালি পেটে স্বপ্ন দেখা ভালো না। এত কথা না বলে বিয়ের জন্য রেডি হয়ে নে। আমার সামান্য টাকার জন্য তোমরা আমাকে বলি দেবে? ওই মুটকি এসে এসে 3 বার ফেল করেছে, এখন ঘরে বসে বসে খায়। ও তোমাদের কি সেবা করবে? উল্টে তোমাদের আরো কষ্ট বেড়ে যাবে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই খেতে আয়। যাও তো, খাবো না। আমার রুম থেকে চলে গেল। আমার মাথা কাজ করছে না। বিকেলবেলা সানিয়া রামেনকে কল দিয়ে আমি আসতে বললাম। ওরা আসলো। কিরে দুলা, হঠাৎ আমাদের পরিজন হলো কিভাবে? বিয়ের দাওয়াত তো দিলি না। দেখ, ফাজলামি বন্ধ রাখ, এমনিতে মাথা খারাপ হয়ে আছে। আরে কি বলিস, বিয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। দেখ ভাই, এখন হাসি ঠাট্টা করার সময় না, আমাকে একটা বুদ্ধি দে। কিসের? ওই মুটকিকে আমি বিয়ে করব না। ডিয়ার জুয়েল, তুমি ছিপে আটকিছো, বিয়ে না করে কোনো উপায় নেই। আরে ভাই, সেই জন্য তো তোদের বলছি, কিছু একটা কর। একটা কাজ কর, তুই পালিয়ে যা। যাবোটা কোথায়? কিছু তো চিনি না। ঢাকায় চলে যা, ওইখানে গেলে কিছু একটা হবে। তোর কাছে এখন কত আছে? 1 টাকাও নেই, টিউশনের টাকা এখনো পাইনি। তো কিভাবে করবি? জানি না দোস্ত, তোরা কিছু একটা কর, না হলে আমার জীবন যৌবন সব শেষ। তুই আজকে রাতেই পালিয়ে যা। কিন্তু কাপড় চোপড় তো কিছু নিতে পারবো না। আরে সালা, আগে জান বাঁচা, বেঁচে থাকলে অনেক কিছু কিনতে পারবি। আজকে নামাজের পর তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আমরা বাজারে থাকবো। কিন্তু টাকা। কিন্তু করতে পারিস কিনা দেখ। ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম। বাহ, সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু ওয়েট করো, দেখবে আমি তোমাদের বিয়ের বাড়ি কি হাল করি। রুমে গিয়ে দরজা বন্ধ করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটা ফাইলের মধ্যে নিলাম। ফাইলটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দিই। তারপর আয়মানকে কল দিয়ে ওটা নিয়ে যেতে বলি। এছাড়া নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম। একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। খোলা মাঠের মাঝখানে গিয়ে বাজারের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম সানিয়া রহমান আগে থেকে এসে বসে আছে। কিরে, এত দেরি কেন? আরে নামাজ পড়ে আসছি, আর রাস্তা দিয়ে আসিনি। তো কিভাবে আসলি? ক্ষেতের মধ্যে দিয়ে, রাস্তায় কেউ দেখলে সমস্যা হয়ে যেত। ভালো করেছিস, চল। তারপর ওরা আমার সাথে বাস স্টপে আসলো। আমার হাতে কিছু টাকা দিল, যদিও টাকাটা ছিল সামান্য, কারণ ওরা 3 জনই বেকার। সেই বিপদের মধ্যে এই অল্পটা যেন কোটি টাকার উপহার করল। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাত বাসে কেটে গেল। বাসে ভাড়া দেওয়ার সময় মাত্র 20 টাকা থাকলো। সকালে প্রচন্ড খিদা লেগেছে। নতুন জায়গা, কিছু চিনি না। একটা টঙের দোকানে গিয়ে 20 টাকার নাস্তা করলাম। এরপর সারাদিন ঘুরলাম। খিদা লাগলে পানি খাই। মাঝে মাঝে ইচ্ছে করছে বাড়িতে চলে যায়। পরে ভাবলাম দেখি কিছু একটা হয় কিনা। সারাদিন এভাবেই কাটলো, কিছুই করতে পারিনি। কোথায় যাব, কোথায় থাকবো কিছুই ঠিক করতে পারিনি। রাতের বেলা একা একাই হাঁটছি। আর কি হলো সেটা তো নিজেই জানলেন। আমি হাসপাতালের বারান্দায় রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন একটা নার্স এসে ডাকাডাকি শুরু করলো। এই, আপনি এখানে? আপনার রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করেন। আমি চোখ মুছতে মুছতে সেখানে গেলাম।
বৃদ্ধ লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতে একটা স্যালাইন দেওয়া। আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন? আগের থেকে ভালো। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না। গতকালকে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থা পড়ে থাকতে দেখেছি, তারপর হাসপাতালে নিয়ে আসি। গতকাল রাতে চলে যেতাম, কিন্তু ডাক্তার দেয়নি টাকা পরিশোধ করা ছাড়া। লোকটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর ব্যাগ থেকে একটা কাগজ নিয়ে সেটাতে সাইন করে দিল। আমার জন্য তো অনেক কিছু করলে, লাস্ট একটা কাজ করবে? জি বলুন। এই চেকটা নিয়ে একটু ব্যাংকে যাও, টাকাগুলো নিয়ে আসো। তারপর টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে তুলে আনলাম, এরপর ওনার হাতে দিলাম। উনি হাসপাতালের সব খরচ দিয়ে আমার ওনার সাথে যাওয়ার জন্য বলল। আমারও কোনো কিছু চেনা জানা নেই, তাই ওনার সাথে ওনার বাসায় গেলাম। অনেক বড় সুন্দর একটা বাড়ি, কিন্তু বাসায় কেউ নেই। ভিতরে গেলাম, তারপর ওনাকে নিয়ে দোতলায় গেলাম। মনে হয় দোতলায় ওনার রুম। তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন, সেখানে নিয়ে গিয়ে ওনাকে শুয়ে দিলাম। তারপর একটা চেয়ার নিয়ে গিয়ে ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে না, কি মনে করব, তুমি বলো। এত বড় বাড়ি, কিন্তু কাউকে দেখছি না। আপনি কি একা থাকেন নাকি? সে অনেক বড় কাহিনী, শুনতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। সমস্যা নেই, বলেন। আমার তেমন কোনো কাজ নেই। ছোটবেলায় অনেক গরিব ছিলাম, অনেক কষ্টে একটা ব্যবসা শুরু করি। সেই থেকে আজ একটা কোম্পানির মালিক। ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য ইংল্যান্ড পাঠালাম, লন্ডনে পড়ালেখা শেষ করে। অনেক বড় একজন ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করলাম, সেও আমার মতো অনেক টাকার মালিক। বাংলাদেশে ওদের ভালো লাগে না, আমি একাই ব্যবসা দেখাশোনা করি আর ওদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। একটা নাতনি আছে, সেও সেখানে থাকে। জানো বাবা, টাকা পয়সা মান ইজ্জত সব আছে, শুধু মনে শান্তি নেই। তো আপনার স্ত্রী কোথায়? ছেলেটাকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, পরে ওর কথা চিন্তা করে আর বিয়ে করিনি। মনে মনে ভাবলাম, গরিব হলেও অনেক ভালো রেখেছে আল্লাহ। অট্টালিকা, টাকা পয়সা আর অর্থ সম্পদের মাঝে যে প্রকৃত সুখ নেই, সেটাই বৃদ্ধকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। শেষ বয়সে কোথায় ছেলে মেয়েরা তাকে দেখবে, তা না করে উল্টে সে ছেলে মেয়েদেরকে টাকা পাঠাতে হচ্ছে বিদেশে। তো গতকালকে কি হলো? আপনি রাস্তায় পড়ে রয়েছিলেন কেন? ব্যাংক থেকে টাকা উঠাচ্ছিলাম ছেলেকে পাঠানোর জন্য। ব্যাংকের সামনে থেকে কিছু ছেলে আমার পিছু করে, তারপর যখন আমি হাঁটা দিলাম ওরাও পিছু পিছু আসতে লাগলো। যখন রাস্তার মোড়ে আসলাম তখন সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে, ব্যাগটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আমি যখন দিচ্ছিলাম না তখন মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে যায়। ভাগ্যিস তুমি ছিলে, না হলে হয়তো এতক্ষণে আমার অন্য কিছু হয়ে যেত। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। এমন সময় বৃদ্ধ বলল, আমি একা একা সব বলছি, তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। নাম কি, কোথায় থাকো, কি করো? জি, আমার নাম জুয়েল। আপাতত বেকার, বাবা মা গ্রামে থাকে। পড়ালেখা কতটুকু? বৃদ্ধ হয়তো আমাকে তার বাসায় চাকরি দিতে পারে, তাই বললাম, বেশি না, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। টাকার অভাবে বাবা মার পড়াতে পারিনি। তো এখন কি কাজ করো? কিছুই না, চাকরি খুঁজছি। তোমার হাতে ওটা কিসের ফাইল? এখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। এই নাও, টাকাগুলো তোমার কাছে রাখো। ধন্যবাদ। আমি কারোর উপকার করে তার বিনিময় নিই না, এগুলো আপনার কাছে রেখে দিন, আমি আসি। বের হয়ে দরজা পর্যন্ত আবার চলে গেছি। এমন সময় বৃদ্ধ আবার ডাক দিল, এই শোনো। জি, আর কিছু বলবেন? তুমি তো চাকরি খুঁজছো, তাই না? চাইলে আমার এখানে কাজ করতে পারো। কি কাজ? ড্রাইভিং করতে পারো? পারি, বাট লাইসেন্স নেই। ওকে, লাইসেন্স আমি বানিয়ে দেব। তোমার কোনো আপত্তি না থাকলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে। বেতন কত দিতে হবে? যা ইচ্ছে দিন। আচ্ছা, নিচে গাড়ি রাখার ঘরের পাশে ওখানে একটা ঘর খালি আছে, তুমি ওখানে থাকবে। আচ্ছা। ওকে, যাও, তুমি গিয়ে ফ্রেশ হও। আর এই নাও, তুমি মনে হয় জামা কাপড় নিয়ে আসোনি, নতুন জামা কাপড় কিনে নিয়ে আসো। ওকে, যাচ্ছি। আচ্ছা শোনো, আমার নাতি থেকেও নেই, তুমি আমাকে দাদা বলে ডেকো, আমি খুশি হব। ওকে দাদা। তারপর টাকাগুলো নিয়ে মার্কেটে গেলাম। বাসা থেকে অল্প দূরে মার্কেট। হেঁটে হেঁটে গেলাম, কিছু জিনিস কেনাকাটা করার পর বাসায় চলে আসলাম।
তারপর দাদার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে ভিতরে গেলাম। মনে হয় অনেক বছর কেউ থাকে না, তাই ময়লা জমে আছে। আমি ভিতরে গিয়ে সবকিছু পরিষ্কার করলাম। তারপর গোসল করে দাদার কাছে গেলাম। দাদা, আসতে পারি? আসো। দাদা, এখন কি খাবেন? কাজের বুয়া আছে, ও রান্না করছে, একটু ওয়েট করো। আচ্ছা, ঠিক আছে। আমি আবার নিচের রুমে চলে গেলাম। আয়মানকে কল দিলাম। দোস্ত, কি অবস্থা? কিরে, এটা কার নাম্বার? আমার আগের সিমটাতে আব্বু বারবার কল দিচ্ছে, তাই সিমটা চেঞ্জ করে ফেলেছি। ও শালা, তুই চলে যাওয়ার পর থেকে মুটকির বাপ আর তোর বাপ আমাকে আর সানিকে গাছে বেঁধে পিটিয়েছে। দোষ করলাম আমি, আর মার খাচ্ছিস তোরা? ভেরি ইন্টারেস্টিং। শালা হাসবি না, এখনো শরীর ব্যথা করছে। সমস্যা নেই, মাঝে মধ্যে মার খাওয়া ভালো, এতে করে শরীরে চর্বি কমে। এখন বল, সবকিছু ঠিকঠাক আছে কিনা? কি ঠিক থাকবে, তোর আম্মু কান্না করছে আর মুটকিও নাকি বারবার বেহুশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই আমাকে গোপনে আমার কথা বলিস। তুই এখন কোথায়? কিছু খেয়েছিস? আরে বেটা, আমার কপাল খুলে গেছে, চাকরি পেয়েছি, অনেক বড় লোক। বাসায় শুধু দাদা থাকে, ছেলে মেয়ে সবাই লন্ডনে থাকে। আরে কি বলিস, এখন আমিও চলে আসি, চাকরি পাবো? একজনে দেখে তোর হিংসে হচ্ছে, তাই না? আরে বেটা, ভালো চাকরি পেলে তোকে আর শানিকেও নিয়ে আসবো, টেনশন করিস না। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস পরে দিস, এখনো চাকরি দেখিনি। একটু তাড়াতাড়ি করিস। ওকে, রাখি। কল কেটে দিয়ে রান্নাঘরে গেলাম। তারপর সবকিছু খাবার নিয়ে দাদুর রুমে গেলাম। ওনার খাওয়ার শেষে ওনাকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। বিকেলবেলা গাড়ি করে বের হলাম। বাহ, গাড়িটাও সুন্দর, টাকা থাকলে যে হয় আর কি। গাড়ি বের করে পরিষ্কার করলাম। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলার ছিল। বলো, অনুমতির কি আছে? বাসার সামনে যে টবগুলো আছে, ওগুলোতে কোনো ফুল নেই কেন? আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু ফুল গাছ লাগাতাম। বাহ, এ তো ভালো কথা। আগে ওখানে অনেক ফুল গাছ ছিল, যত্নের অভাবে মারা গেছে। তুমি যত্ন করতে পারলে ফুলের চারা নিয়ে আসো। ওকে দাদু। তারপর অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে আসলাম, সবগুলো টবে লাগালাম, বাসার ছাদেও লাগালাম। এই বাসায় আসার পর থেকে একদিনও গাড়ি চালাইনি, শুধু বাসার কাজ করি, যেমন বাজার করা, দাদুর সেবা করা, মাঝে মাঝে ঘরও ঝাড়ু দিতে হয়। এভাবে কিছুদিন গেল। দাদু মোটামুটি সুস্থ। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু ডাক দিল, জুয়েল, এই জুয়েল। জি দাদু, কিছু লাগবে? কি করছো? এই তো পানি দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। ওকে। তারপর মোটর বন্ধ করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হলাম। আজকে প্রথম অফিস যাচ্ছি। দাদু এসে গাড়িতে বসলো। আমি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিলাম। খুব কেয়ারফুলি চালাতে লাগলাম। উনি পথ দেখাতে লাগলো, আর আমি সেই অনুসারে চলতে লাগলাম। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গেলাম। আমি দাদাকে নামিয়ে দিয়ে বাইরে বসে রইলাম। দুপুরবেলা উনি বের হলো। তারপর আমি ওনাকে নিয়ে আবার বাসায় আসলাম। উনি বলে দিলেন, এবার থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা লাগবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। পরের দিন আবারও দাদুকে নিয়ে অফিসে গেলাম। উনাকে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা কলেজে গেলাম। মাস্টার্সে ভর্তির ব্যাপারে কথা বললাম। সবকিছু ঠিকঠাক করে আবার অফিসের সামনে আসলাম। তারপর ওনাকে নিয়ে বাসায় গেলাম। এভাবে দিন যাচ্ছে। আমিও মাস্টার্সে ভর্তি হলাম। প্রথম মাস শেষে বেতন পেলাম 15,000 টাকা। টাকাগুলো হাতে পেয়ে অনেক আনন্দ হতে লাগলো। জীবনের প্রথম ইনকাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? তুই এভাবে আমাদের রেখে চলে যেতে পারলি বাপ? একবারও আমাদের কথা ভাবলি না? কি করব, তোমরা তো আমার কথা শুনোনি। আচ্ছা বাদ দাও, আব্বু কেমন আছে? ভালো না, কেউ ভালো নাই। তুই আবার ফিরে আয়। আরে না, আমি ভালো একটা চাকরি পেয়েছি। ওনারা আমাকে কলেজে ভর্তি করিয়েছে। থাকি ওনাদের বাসায়, অনেক বড় লোক। কি বলিস, সত্যি নাকি? আরে মিথ্যে কেন বলবো। আচ্ছা শোনো, আমি 10,000 টাকা পাঠাচ্ছি। আব্বুকে বলিও টাকাগুলো নিয়ে আসতে। এভাবে আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর কল কেটে দিলাম। সানিয়া রায়মানকেও 2,000 টাকা দিলাম। বাকি 3,000 টাকা বই কিনলাম। পরের দিন শুক্রবার ছিল। আমি গাড়ি ধুয়ে নিলাম, ঘরও পরিষ্কার করলাম। বিকেলবেলা
ফুলের গাছের একটু যত্ন করছি। এমন সময় দাদু 2 কাপ কফি নিয়ে আমার কাছে আসলো। জুয়েল, এই নাও কফি খাও। আরে দাদু, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললে তো আমি বানিয়ে দিতাম। তোমার দাদুকে আমি প্রায় কফি বানিয়ে খাওয়াতাম, মাঝে মধ্যে চুলে তেল দিয়ে দিতাম, মাঝরাতে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটাতাম। ও চলে যাওয়ার পর খুব একা হয়ে গেলাম। আপনি তো পরে আবার বিয়ে করতে পারতেন। তোমার দাদু এত ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে গেছে। আর ওর জায়গায় আমি জীবনেও কাউকে কল্পনাও করতে পারি না। থাক, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর হলো কই। আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি রেডি হবে। কোথাও যাবেন নাকি? আমার একমাত্র নাতনি কালকে দেশে আসবে। ওকে নিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্ট যাব। ও, আপনার নাতনি আছে? একটা বুড়ি আছে, একদম দাদির মতো হয়েছে। এবার থেকে এখানেই থাকবে, আর ওখানে থাকবে না। এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দেব। কেন, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ শুনে তাই চলে আসছে, আর কোম্পানির দায়িত্ব ওর হাতেই দিয়ে দেব। ও আচ্ছা, সমস্যা নেই, আমি সকাল সকাল রেডি হয়ে যাব। তারপর দাদুর সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে আসলাম। তারপর গাড়ি ধুয়ে মুছে নিলাম। রেডি হয়ে দাদুর জন্য বসে আছি। অনেকক্ষণ পর উনি বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম, উনি বসলো। তারপর এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর এয়ারপোর্টে গেলাম। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আর দাদু ভিতরে গেল। কিছুক্ষণ পর দাদুর হাত ধরে একটা পরী বের হয়ে আসলো। আমি দেখে হাঁ করে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম আমার থেকে বড় হবে বা বিয়ে হয়ে গেছে। এখন তো দেখি পুরো উল্টো, জিন্স প্যান্ট পরা, দেখতে একটু অন্যরকম লাগছে। দাদু ওকে নিয়ে আমার সামনে আসলো। মাই প্রিন্সেস, এ হচ্ছে আমাদের নতুন ড্রাইভার। আর জুয়েল, এ হচ্ছে আমার কলিজা, আমার নাতনি প্রেমা, তোমার ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। গাড়িতে উঠে গেলাম। সুন্দরী মেয়েদের এই একটাই সমস্যা, একটু অহংকারী। তারপর বড়লোক হলে তো কোনো কথাই নেই। আমিও তেমন কিছু মনে না করে মালগুলো গাড়িতে উঠালাম। তারপর গাড়িতে এসে স্টার্ট দিলাম। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। গাড়িতে দাদু আর প্রেমা কথা বলছে। আমি বারবার প্রেমার কথাগুলো শুনছি। একটা মেয়ে যে কি পরিমাণ নাকামি করতে পারে সেটাই প্রেমাকে না দেখলে বুঝতাম না। গাড়ি চালাচ্ছি, এমন সময় প্রেম আমাকে একটা ধমক দেয়। এই, গাড়ি থামাও। কি হয়েছে ম্যাম? এভাবে কেউ গাড়ি চালায়? দাদু, এই তোমার সেই গুণধর ড্রাইভার? চুপ করে রইলাম। নামো গাড়ি থেকে, আমি চালাচ্ছি। তারপর আমি নেমে প্রেমাকে দিলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। প্রেমা চালাচ্ছে, আমি চুপ করে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। প্রেমার দাদু গাড়ি থেকে নেমে রুমে চলে গেল। আমি গাড়ি থেকে সবগুলো মালামাল নামিয়ে প্রেমার রুমে দিয়ে আসলাম। বিকেলবেলা আমি ছাদের উপর থেকে টপগুলোতে পাড়ি দিচ্ছি। এমন সময় প্রেমা উপরে আসে। এই, তোমার নামটা জানো কি? জি, জুয়েল। লেখাপড়া কতটুকু? জি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। যত সব মূর্খ। সকালে তাড়াতাড়ি উঠবে, আমি এক জায়গায় যাব। জি ম্যাম। আর হ্যাঁ, শোনো। জি বলেন। আমার কিছু কাপড় আছে, ওগুলো ধুয়ে দাও। ম্যাম, ওগুলো তো কাজের মেয়েটা করবে। কেন, তুমি করলে সমস্যা আছে নাকি? আমার কাজ তো ওটা না। তুমি তো দেখি অনেক বড় মাপের বেয়াদব। আমি দাদুকে সব বলবো। আমি আর কিছু বললাম না। প্রেমা নিচে চলে গেল। রাতের বেলা আমি বসে বসে পড়ছি। এমন সময় দাদু আমার রুমে আসলো। কিরে, কি করিস? আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। কিছু না দাদু, আপনি আসেন। তোর হাতে কি যেন একটা দেখলাম। না দাদু, তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য এসেছি। দাদু বলেন। আমার নাতনিটা একটু রাগী, অল্পতেই রেগে যায়। তোর সাথে হয়তো মাঝে মাঝে রেগে যাবে, তুই আবার কিছু মনে করিস না। না দাদু, আমি কিছু মনে করব না। আচ্ছা, কালকে সকালে কলেজে যাব। কেন দাদু? আরে, প্রেমাকে ভর্তি করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ওকে, রেডি থাকিস, এখন এসে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি চান আমি আসছি। দাদু চলে যাওয়ার পর
আমি কম্বলের ভিতর থেকে বইটা বের করলাম। দাদুকে বলেছি আমি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি। তখন যদি হাতে মাস্টার সে বই দেখে তাহলে হয়তো আগের মতো আর বিশ্বাস করবে না। আমি বইগুলো টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম, তারপর গিয়ে খেয়ে আসলাম। পরের দিন সকালে আমি গাড়ি ধুয়ে মুছে দাঁড়িয়ে আছি, প্রেমার দাদুর জন্য ওয়েট করছি। প্রেম একটা শাড়ি পরে বাইরে এলো, আমি এক মনে তাকিয়ে আছি। দাদুর ধাক্কা খেয়ে আমি বাস্তবে ফিরলাম। কি রে, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়ি স্টার্ট দিবি? সরি দাদু, আপনারা উঠুন। তারপর আমিও উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম। দাদুকে জিজ্ঞাসা করলাম কোন কলেজে যাবে। দাদু নাম বলল, আর সাথে সাথেই একটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি যেটাতে ভর্তি হয়েছি সেম কলেজে প্রেমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে আমি ওনাদের জন্য দরজা খুলে দিলাম। ওনারা ভিতরে গেল, আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে তেমন কারোর সাথে আমার পরিচয় হয়নি। সেই সুবাদে কেউ চিনল না আমাকে। প্রায় 1 ঘন্টা পর দাদু আর প্রেমা আসছে। তারপর ওনাদের গাড়িতে উঠিয়ে আবার বাসা থেকে রওনা দিলাম। দাদু আমাকে সব বলতে লাগলো এতক্ষণ কেন দেরি করছে। প্রেমা দাদুকে থামিয়ে দিয়ে বলল, আরে ওরে এগুলো কি বলো, ও এসব বুঝবে না। আমি একটা মুচকে হাসি দিলাম, মনে মনে বললাম, ফকিন্নি, তুই মাত্র অনার্সে ভর্তি হয়েছিস আর আমি শেষ করে ফেলেছি। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন থেকে শুরু হলো প্রেমাকে নিয়ে প্রতিদিন কলেজে যাওয়া। অবশ্য আমার উপকার হচ্ছে, আমিও 2-1টা ক্লাস করতে পারি, বাট সেটা প্রেমা জানে না। একদিন বিকেলবেলা ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু আমার কাছে আসলো। কিরে জুয়েল, কি করিস? এই তো দাদু, পানি দিচ্ছি, কিছু বলবেন নাকি? দাদু চুপ করে রইল, দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার দাদু, কিছু হয়েছে? না রে, তেমন কিছু না। সকালবেলা তাড়াতাড়ি উঠিস, অফিসে যেতে হবে। কিন্তু দাদু, তখন তো প্রেমা ম্যাম কলেজে যাবে। আমি বলে দেব, সে একা যাবে। আচ্ছা ঠিক আছে। দাদু নিচে চলে গেল, আমি পানি দিয়ে তারপর গেলাম। দাদুর কিছু হয়েছে কিনা কে জানে। পরের দিন সকালে দাদুকে নিয়ে ওনার অফিসে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদু জোর করে ভিতরে নিয়ে গেল। ভিতরে অনেক লোক বসে আছে, সবাইকে দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা লোক। যাই হোক, আমি একপাশে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাদের মধ্যে একজন লোক বলল, মিস্টার আসাদুজ্জামান, দেখেন আমরা আপনাদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর না, আপনি যথাসময়ে আপনার লোন পরিশোধ করতে পারেননি। এখন আমরা আপনার কোম্পানি নিলামে তুলে দেব। দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদু করুণ সুরে লোকটাকে বলল, প্লিজ ম্যানেজার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। দেখেন আমরাও চাকরি করি, আপনি আপনার লোন যথাসময়ে পরিশোধ করতে পারেননি, এখন ব্যাংক আপনার কোম্পানি নিয়ে নেবে, আমাদের কিছু করার নেই। এবার বুঝতে পারলাম কাহিনীটা আসলে কি। দাদু ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছে না, তাই এখন ব্যাংক কোম্পানি নিয়ে যাবে। দাদু মাথা নিচু করে বসে আছে। এমন আরো একজন ভদ্রলোক ভিতরে আসলো। আমি কি আসতে পারি? আরে আপনি এখানে কেন? কেন আসতে পারি না? পারেন, বাট এ সময়? আপনি বিপদে পড়েছেন, আমি না আসলে কে আসবে? আচ্ছা আপনি বাইরে বসুন, আমি মিটিং শেষ করে আসছি। আমি বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে আসছি। কি কথা? আপনার সব লোন আমি পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার আর আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে চাই। বুঝলাম না। আপনার একমাত্র নাতনিকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। মানে কি বলছেন এসব? প্রেমা এখনো ছোট, ওর পড়ালেখা এখনো শেষ হয়নি। বিয়ের পরে আমার বাসায় থেকে পড়ালেখা করবে। অসম্ভব, আমি প্রেমাকে আপনাদের ঘরে জীবনেও পাঠাবো না। ওকে, সিদ্ধান্ত আপনার হাতে। কোম্পানি হারিয়ে পথে ভিক্ষার থালা নিয়ে বসবেন নাকি? প্রেমাকে বিয়ে দিয়ে নিজেও সুখে থাকবেন, কোম্পানিও বাঁচাবেন, নাতনিকেও সুখে রাখবেন। আমি জাস্ট আমার প্রস্তাবটা রেখে গেলাম। এমন সময় দাদু আমার দিকে তাকালো। তখন ম্যানেজার বলল, মিস্টার আসাদুজ্জামান, কি করবেন তাড়াতাড়ি করেন, না হলে আপনি এই কাগজে সাইন করে দিন, আমরা কোম্পানি নিলামে তোলার ব্যবস্থা করছি। দাদু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ওই লোকটার কথায় রাজি হয়ে গেল। দাদুর কথা শুনে আমার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। দাদুকে সত্যি প্রেমার বিয়ে দিয়ে দেবে?
আমার হাত পা কাঁপছে। তারপর লোকটা দাদুর সাথে কোলাকুলি করে চলে গেল। আমিও বাইরে চলে আসলাম। গাড়ির সামনে এসে বসে রইলাম। দাদু ওনার অফিসের লোকদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলল। তারপর গাড়ির কাছে আসলো। আমি দাদুকে গাড়িতে উঠিয়ে স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় দাদুর সাথে আর কোনো কথা হয়নি। বিকেলবেলা আমি ছাদের এক কোণে বসে রইলাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে উড়ে চলে যায় তাদের কাছে। এমন সময় কেউ পিছনে একজন কাঁধে হাত রাখে। পিছনে তাকাতে দেখি দাদু। আরে দাদু, আপনি? তোর কি মন খারাপ? না দাদু, কিছু বলবেন? না, কি বলবো? আপনার কি মন খারাপ? না, ঠিক আছে। কোনো সমস্যা না থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের কিছুদিন পর আমার দাদু ওর বাবাকে জন্ম দিয়ে আমাকে একা রেখে চলে গেছে। ছোট ছেলেটার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি। যদি সৎমা ওর ঠিকমতো খেয়াল না রাখে। বাবা, মা, আত্মীয় স্বজন সবাই অনেক রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য, কিন্তু করিনি। ছোটবেলা থেকেই ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করলাম। কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। যত বড় হচ্ছিল তত সে খারাপের দিকে যাচ্ছে। নেশাপান করে সে একদম খারাপ হয়ে গেছে। পড়ালেখার নাম করে বিদেশ চলে যায়। সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছে মতোই বিয়ে করে। আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করেনি। তারপরও আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ওদের কোল জুড়ে একটা ফুটফুটে পরি আসলো। নাম রাখলাম প্রেমা। প্রেমা একদম ওর দাদির মতো হয়েছে। বাপ মায়ের সাথে কোনো মিল নেই। পড়ালেখা, খাওয়া দাওয়া এসব নিয়ে ওর লাইফ। শুধু একটু রাগী। প্রেমার বাবার জন্য টাকা পাঠাতে পাঠাতে আমার কোম্পানির অবস্থা খুব খারাপ। পরে কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়া পসিবল হচ্ছিল না। সেজন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। সেগুলো এখন সুদে আসলে প্রায় 3 গুণ হয়েছে। সেজন্য ব্যাংক এখন কোম্পানি নিলামে তুলে দিচ্ছিল। এমন সময় আমাদের জাতশত্রু শরীফ আসে। ওর সাথে ব্যবসা নিয়ে অনেক আগে থেকেই আমাদের রেষারেষি চলছে। সে এখন আমাকে সাহায্য করতে চায়, বাট সেটা প্রেমার বিনিময়ে। অর্থাৎ প্রেমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কোনো উপায় না দেখে আমি রাজি হয়ে যাই। এখন ভাবছি আমি আমার কলিজাকে ছাড়া কিভাবে থাকব। আজকে কোম্পানি রক্ষার জন্য আমি আমার নাতনিকে বলি দিচ্ছি। দাদু, কাঁদবেন না। একদিন না একদিন তো প্রেমাকে অবশ্যই বিয়ে দিতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আমি প্রেমাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো তার উল্টো হয়ে গেছে। প্রেমা ম্যাম কি জানে? না, কি করে ওকে বোঝাবো বুঝতে পারছি না। সে কি রাজি হবে? আপনি সব বুঝিয়ে বলেন, ঠিক রাজি হবে। দেখি কি করা যায়। তারপর দাদু নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে নিচে চলে গেলাম। রাতের বেলা আমি রুমে বসে আছি। এমন সময় সানি কল দিয়েছে। কি রে জুয়েল, কি অবস্থা? আছি দোস্ত, তোর কি অবস্থা? ভালো। তোর তো কোনো খোঁজ খবর নেই রে, ভুলে গেলি নাকি? আরে না, বল তোর কি অবস্থা। আছি, তোর আম্মু অসুস্থ, বিকেলে গিয়েছিলাম। তুই কি বাড়িতে আসতে পারবি? না রে দোস্ত, কিছু হয়েছে আম্মুর? শরীর দুর্বল মনে হয়, তুই টাকা পাঠা, ভালো ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, পাঠাবো। তারপর সানির সাথে আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম। মায়ের জন্য মন খারাপ লাগছে। আমি বসে আছি, এমন সময় দাদু আসলো। কিরে, কি করিস? কিছু না দাদু, আসেন। কালকে একটু তাড়াতাড়ি উঠিস। কোথাও যাবেন নাকি? আমি যাব না, প্রেমা যাবে। কালকে ওর আব্বু আম্মু আসছে। ও তাই নাকি? তো হঠাৎ করে ওনারা চলে আসছেন যে? প্রেমার বিয়ের কথা ওদেরকে বলেছি, তাই কালকেই আসছে। ও আচ্ছা। আচ্ছা থাক, আমি প্রেমার কাছে যাচ্ছি। দাদু কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বল। বাড়ি থেকে কল আসছিল, আম্মু নাকি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ও, তোর তো এই মাসে বেতন দেওয়া হয়নি। আচ্ছা, কালকে সকালে মনে করে আমার থেকে নিয়ে যাস। ওকে দাদু। দাদু চলে গেল। আমি বই বের করে কিছুক্ষণ পড়ালেখা করলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমি গাড়ি ধুয়ে মুছে ফ্রেশ হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম প্রেমা ম্যাম আসছে। আমি গাড়ির দরজা খুলে দিলাম, কিন্তু তিনি কেমন অদ্ভুত ভাবে যেন তাকালো। আচ্ছা,
আমাকে একটা কথা বলতো। কি ম্যাম? তোরে দেখলে ড্রাইভার মনে হয় না কেন বলতো? ড্রাইভার মনে না হলে কি মনে হয় আপনার? মনে হয় তুই গাড়ির মালিক। আমি কিছু না বলে হাসছি। ওই, এত হাসার কি আছে? গাড়ি স্টার্ট দে। আমি কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর এয়ারপোর্টে গেলাম। কিছুক্ষণ পর প্রেমার আব্বু আম্মু আসলো। আমি সালাম দিলাম। প্রেমাকে জড়িয়ে ধরলো। তারপর প্রেমা নিচে ড্রাইভ করে বাসার মধ্যে নিয়ে আসলো। আমি মালামালগুলো গাড়িতে তুললাম, আবার নামালাম। রাতের বেলা আমি পড়ছি, এমন সময় প্রেমা মোবাইলে কথা বলতে বলতে নিচে চলে আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে রইল। তারপর থেকে ভিতরে আসার আগেই আমি আমার বাইকটা রেখে একটা গল্পের বই নিয়ে বসে আছি। কি রে, কি করিস? তোর হাতে বই কেন? এমনি পড়তে চাইছিলাম, কিন্তু পারছি না। ও আচ্ছা, থাক। আচ্ছা ঠিক আছে। প্রেমা চলে গেল। হাফ ছেড়ে বসলাম। যদি আমার হাতে মাস্টার্সের বই দেখতো, নিশ্চয় একটা টাস্কি খেত। আমি আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে নামাজ পড়ে ছাদে গিয়ে ফুলের টবে পানি দিচ্ছি। এমন সময় প্রেমার আব্বু আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি করো? এই তো ফুলের কাছে পানি দিচ্ছি। এগুলো কি তুমি লাগিয়েছো? জি। ভালো হয়েছে। কালকে তো ব্যস্ত ছিলাম, তোমার সম্পর্কে কিছুই জানা হয়নি। এমনিতে বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমার নামটা যেন কি? জি, জুয়েল। ও, তোমার বাবা মা গ্রামে থাকে? জি, ওনারা গ্রামে থাকে। আমিও গ্রামে থাকতাম আগে। ও আচ্ছা, তো লেখাপড়া কিছু করেছো নাকি? না, তেমন করিনি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত করেছি। আচ্ছা শোনো, প্রমার বিয়ে সম্পর্কে তো তোমাকে বলা হয়েছে, তাই না? জি, দাদু বলেছে। ও তাহলে তো ভালো। আচ্ছা শোনো, আমরা কিছুক্ষণ পর শপিং করতে যাব। ছেলেপক্ষও আসবে, তুমি গাড়ি নিয়ে নিচে থাকো। জি অবশ্যই। তারপর আরো কিছুক্ষণ কথা বলে উনি নিচে চলে গেলেন। আমার পানি দেওয়া শেষ, গাড়ি ধুয়ে নিলাম। তারপর নিচের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বাইরে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় দাদু কল দিল। দাদু বলো। একটু আমার রুমে আয় তো। আচ্ছা আসছি। তারপর দাদু রুমে গেলাম। দেখলাম উনি মন খারাপ করে বসে আছে। দাদু, আপনি ঠিক আছেন? চুপ করে আছি। কি ব্যাপার দাদু, কিছু বলছেন না যে? তোমার জন্য খারাপ লাগছে রে। আমার নাতনিটা বুঝি আমাকে ছেড়ে চলে যাবে। আরে আজব তো, আপনি মন খারাপ করছেন কেন? মেয়ে মানুষ, একদিন না একদিন ঠিকই পুরুষের পাশে চলে যেতে হবে। এটা তার আসল ঠিকানা নয়, স্বামীর বাড়ি তার একমাত্র ঠিকানা। আর দাদু, এখন আপনার উচিত প্রেমাকে হাসি মুখে বিদায় দেওয়া। ঠিক বলছিস। আচ্ছা এই নে ধর তোর এই মাসের বেতন। টাকাগুলো নিলাম। কিছুক্ষণ পর সবাই বের হবে, গাড়ির কাছেই থাক। হ্যাঁ চোখ মাথা নাড়লাম। তারপর নিচে চলে আসলাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আম্মুর গলা শুনে বুঝলাম আম্মু ভালো নেই। আমিও ভালো আছি। তোমার কথাবার্তা এমন লাগছে কেন? ঠিক আছে তো? আছি। আব্বা কেমন আছেন? আছে, তোর জন্য খুবই টেনশন করে। আমার জন্য টেনশনের দরকার নেই। আমি স্যারের কাছে টাকা পাঠাচ্ছি। আজকে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাবে, আর ফল ফলাতে কিনে নিয়ে আসবে। মেডিসিন সবগুলো কিনবে। আমাদের দরকার নেই বাপ, তুই ফিরে আয়। যা, তুই নিজের ইচ্ছা মতোই চলিস। আমরা তোকে আর বিয়ের জন্য চাপ দেব না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন চাকরি ছেড়ে আসা সম্ভব না। এই কথা বলেই কলটা কেটে দিলাম। আমি গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল দিচ্ছি। এমন সময় দেখলাম প্রেমা আসছে, কালো একটা শাড়ি পরে। দেখে যে কারো চোখ আটকে যাওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না। আমিও হাঁ করে তাকিয়ে রইলাম। ওই, এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে। আমি কিছু না বলে অন্যদিকে তাকালাম। এক এক করে আন্টি, আঙ্কেল, দাদু সবাই গাড়িতে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। গন্তব্য শপিং মলে যাব। প্রায় 30 মিনিট পর শপিং মলের সামনে গেলাম। ছেলেপক্ষ সেখানে ছিল। তারপর সবাই একত্রে ভিতর দিকে যাচ্ছে। আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিরে, তুই দাঁড়িয়ে আছিস যে? দাদু,
আমি কি করব? আপনাদের কেনাকাটা শেষ হলে আমাকে একটা কল দিয়েন, আমি কি নিয়ে আসবো। কি করবি মানে? আয় আমার সাথে আয়। উনি একমাত্র মানুষ যিনি মা বাবার পরে অনেক বেশি ভালোবাসেন। ওনার কথা না রেখার পারলাম না। তারপর ওনাদের সাথে আমিও গেলাম। একটা শাড়ির দোকানে গেল। একের পর এক শাড়ি দেখছে, কিন্তু কিছুতেই ওনাদের শাড়ি পছন্দ হচ্ছে না। পরে আন্টি আমাকে বলল, এই জুয়েল, তুমি একটু দেখো তো। আন্টি, আমি কি দেখব? আপনাদের যেটা পছন্দ হয় সেটা দেখেন। সমস্যা নেই, দেখো। তারপর আমি কয়েকটা শাড়ি দেখলাম। বিয়ে তো, তাই সবগুলো শাড়ি লাল শাড়ি দেখছে। আমি একটা নীল শাড়ি বের করলাম। আন্টি, এটা একটু দেখুন না। নীল শাড়ি? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? সবাই হয়তো পরে না, তবে নীল শাড়িতে প্রেমা ম্যামকে অনেক সুন্দর লাগবে। না, আমি পছন্দ করি না, লালই দেখবো। তারপর ওনারা আরো কয়েকটা লাল দেখে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু না চিন্তা করলো, তারপর নীল শাড়িটা নিল। মুখে কিছু না বললেও মনে মনে একটা ধন্যবাদ দিলাম। এভাবে এক এক করে সবগুলো জিনিস নিল। আমি দাদুর জন্য ভালো থেকে কয়েকটা পাঞ্জাবি পাজামা কিনলাম। আতর সুগন্ধি সহ কিছু জিনিস নিলাম। দীর্ঘ 4 ঘন্টা শেষে ওনাদের শপিং শেষ হয়। আমি সব জিনিসগুলো নিয়ে গাড়িতে রেখে আসলাম। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। প্রেমা আমাকে ডাকতে। ওই শোন। জি ম্যাম, বলেন। তুই আব্বু আম্মুকে আঙ্কেল আন্টি কেন ডাকিস? তো কি ডাকবো? কি ডাকবো মানে? স্যার ম্যাম ডাকবি। তোর কোনো স্ট্যাটাস আছে? স্যার ডাকবি, মনে থাকবে। আর হ্যাঁ, কেনাকাটার সময় বা কোনো কিছু করার সময় তুই সামনে থাকবি না। ড্রাইভারের মতো থাকবি। তুই দাদুর পছন্দের, আমাদের না, বুঝেছিস? হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সুন্দর মেয়েদের এই একটা সমস্যা, অহংকারী হবেই হবে। তার উপর যদি ধনির দুলালি হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, প্রেমা আমাকে এরকম 2-1টা খোঁজে দেওয়া কথা বলে থাকে। এটা কোনো ব্যাপার না। সবাই রেস্টুরেন্টে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিরে, বাইরে কেন? আয়। না দাদু, ঠিক আছে। আরে কি ঠিক আছিস, ভেতরে আয়। কিছু করার নেই, ভিতরে গেলাম। দেখলাম প্রেমা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবগুলো মাল প্রেমার রুমে দিয়ে আসলাম। জোহরে নামাজ পড়ে নিলাম। তারপর বিকালে ঘুম দিলাম। দাদু ডেকে বলল, পরের দিন থেকে নাকি ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করবে, সবকিছু দেখে রাখার জন্য। কালকে গিয়ে ইনভাইটেশন কার্ড বানাতে হবে। আমি পরের দিন গিয়ে কার্ডগুলো বানিয়ে নিয়ে আসলাম। কার্ডগুলো নিয়ে প্রেমা রুমে চলে গেলাম। দেখলাম প্রেমা কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখেই অনেক জোরে একটা চিৎকার দেয়। আমি ভয়ে কার্ডগুলো ফেলে দিয়ে নিচের দিকে দৌড় দিই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। না জানি আজকে আমার কপালে কি আছে। কিছুক্ষণ পর প্রেমা নিচে চলে আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি চেঞ্জ করার সময় আমার রুমে যাস? সরি ম্যাম, আমি ইচ্ছে করে যাইনি। আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাখ তোর সরি, ক্ষেত কোথাকার। আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনে যাব না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দাদু কল দিল। দাদু বলো। উপরে আয় তো। আমি উপরে গেলাম। দেখলাম প্রেমাও দাঁড়িয়ে আছে। দাদু রেগেছেন? শোন, প্রেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়েতে ইনভিটেশন কার্ড দিতে যাবে, তুই একটু ওকে নিয়ে বের হবি। আমি প্রেমার দিকে তাকালাম। দেখলাম সে এখনো আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। তারপর আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমাও আসলো। এসে আমার পাশের সিটে বসলো। এমনিতে ভয় লাগে, তার উপর ও পাশে এসে বসেছে। ম্যাম, কোথায় যাবেন? আগে কলেজে চল। কলেজের কথা শুনে একটা মোচড় দিল। পরিচিত কেউ যদি দেখে বা প্রেমা যদি জেনে যায় আমি ওই কলেজে পড়ি, তার উপর তার উপরের ক্লাসে, দূর, এত ভেবে লাভ নেই। কলেজে আমার কোনো বন্ধু নেই, কারণ ভর্তি হয়ে আমি আর ক্লাস করিনি। মাত্র 2 থেকে 3 দিন করেছি, তাও আবার প্রেমা দেশে আসার আগে।
ওই কি হয়েছে, বসে আছিস কেন? সরি ম্যাম। এই কথা বলে গাড়ি স্টার্ট দিলাম, তারপর কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেমা নামার আগেই আমি নেমে দরজা খুলে দিলাম। ও নেমে হাঁটা দিল, আমি পিছনে আসছি। এমন সময় প্রেমা বলল, ওই তুই কোথায় আসছিস? এখানে থাক। তোর মতো ক্ষেত যদি আমার সাথে যায় তাহলে বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ কমে যাবে। আমি আর কিছু না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। অল্প একটু সামনে গেটের পাশে একটা ফুচকার দোকান আছে, ওর ফ্রেন্ডের সবাই আছে। প্রেমা ওদের কাছে গিয়ে হাত মিলালো, তারপর প্রেমাও সেখানে গিয়ে বসলো। বল, তোদের কি অবস্থা? ভালোই। তোর কি অবস্থা? কোনো খোঁজ খবর নেই? আরে অনেক চাপের মধ্যে আছি। ওদের আর আমার মধ্যে বেশি দূরত্ব না থাকায় স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে। তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলল, ওই ছেলেটা কে রে? আরে বলিস না, শালা একটা ক্ষেত আমার ড্রাইভার। দেখতে তো অনেক স্মার্ট। দোস্ত, আমার সাথে লাইন করিয়ে দে না। তুই পাগল হয়েছিস? ওই ছোট লোকটাকেই তোর পছন্দ হয়েছে? তার উপর পড়ালেখাও নাই। তাতে কি, আমার তো পছন্দ হয়েছে। তুই প্লিজ ব্যবস্থা করে দে না। তাদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলল, আরে ওনারা তো কোথায় যেন একটা দেখেছি, ঠিক মনে করতে পারছি না। কোথায় দেখেছিস? মনে পড়েছে, উনি তো আমাদের কলেজেই পড়েন, মাস্টার্সে। আমি যেদিন ফর্ম জমা দিয়েছিলাম উনিও আমার সাথে ফর্ম জমা দিয়েছিলেন। তোর মাথা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু তাহলে সেদিন... এই বাদ দে তো, সেই কখন থেকে ওর কথা নিয়ে পড়ে আছিস। দেখ দেখ, এমন ভাবে গাড়ির সাথে হেলান দিয়ে আছে যেন মনে হচ্ছে গাড়ির মালিকও। তুই ওরে নিয়ে এত চটে যাস কেন? ওই খবিশটারে দেখতে পারি না। আচ্ছা শোন, যে কারণে তোদের সাথে দেখা করা। এরপর প্রেমা ব্যাগ থেকে কার্ডগুলো বের করে ওদের হাতে দিল। সবাই তো অবাক, সবাই একসাথে অভিনন্দন জানালো। প্রেমা ওদের সবাইকে গাড়ির সামনে নিয়ে আসলো, তারপর আমাকে বলল, ওই গাড়ি স্টার্ট দে। আমি দরজা খুলে দিলাম। ওরা বসার পর গাড়ি স্টার্ট দিলাম। প্রেমার কথা মতো একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। গাড়িতে প্রেমা আমাকে অনেকভাবে অপমান করেছে, ইংরেজিতে অনেকগুলো গালাগালিও দিল। ও ভাবছে আমি কিছুই বুঝি না। তারপরেও কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে চলে গেলাম। নেমে আবার গাড়ির দরজা খুলে দিলাম। ওরা রেস্টুরেন্টের ভিতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওর দুজন ফ্রেন্ড আমাকে ডেকেছে, কিন্তু আমি চাইনি। প্রেমা ইশারায় না করেছে, তার উপর রাগীভাবে তাকিয়ে আছে, সেই জন্য যায়নি। ওরা ভিতরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিল। আমি গাড়ির ভিতরে বসে রইলাম। আইমানকে কল দিলাম। কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই তো ভুলে গেলি। ভুলে গেলে কল কিভাবে দিতাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিচ্ছি। আর তুই? বসের মেয়ের বিয়ে, কার্ড বিলি করতে আসছি। ও, তোর লেখাপড়া চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগই পাচ্ছি না। তার উপর আবার বিয়ের জন্য এই কয়েকদিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই লেখাপড়া করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আইমানের সাথে কথা বলছি, এমন সময় দেখলাম ওটা বের হয়েছে। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিলাম। প্রেমা ভিতরে বসলো, বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেল বেলা দাদুকে নিয়ে বেরোলাম। মুরব্বীদের আর আত্মীয় স্বজনদের উনি দাওয়াত দিচ্ছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলে পরিচয় দেয়। ওনার সাথে বের হবার সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। এভাবে 2 দিন পর্যন্ত শুধু কার্ড বিলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমিও নিচে সবকিছু দায়িত্ব ঠিক মতো দেখাশোনা করছি। দেখতে দেখতে হলুদের দিন চলে আসলো। পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো। অন্য দিনের তুলনায় দেখতে একটু অন্যরকম লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি আর দাদু সবাইকে রিসিভ করছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া শোনেন। জি বলেন। বলছিলাম কি, আমাদেরকে একটু পার্লারে দিয়ে আসতে হবে, ওখানে সময় লাগবে তো, এখন না গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা,
আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, সেগুলো সেরে আসছি। এরপর আমি দাদুর কাছে গেলাম। দাদুর কাছে অনুমতি নিয়ে নিচে চলে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি করে বের হলাম। তারপর ওরা উঠল, আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওনাদেরকে নিয়ে পার্লারে গেলাম। ওদের ওখানে রেখে আবার চলে আসলাম। হলুদের যে স্টেজটা বানালো সেটা কেমন যেন আমার পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু, স্টেজটা আমার একদম পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করব, এখন তো নতুন কাউকে দেওয়াও সম্ভব না। দাদু, আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদুর থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজ থেকে ফুল আর টিস্যুগুলো করে সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের স্টেজ বা কোনো রিলেটিভদের বিয়ে হলে স্টেজ আমি শাড়ি সাজাতাম। অনেক বন্ধুর ভাই বা বোনের হলুদের স্টেজও আমি সাজিয়েছি, সে থেকে অল্প কিছু অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল সাজাতে সাজাতে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি প্রেমা 9টা কল দিয়েছে। মনে হয় ওদের শেষ। আমার একটু ভয় হলো, না জানি কি আছে কপালে। তাড়াতাড়ি কল দিতে যাব, এমন সময় দাদু আসলো। প্রেমা নাকি কল দিয়েছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি আর কল না দিয়ে আবার গাড়ি নিয়ে বের হলাম। পার্লারের সামনে গাড়ি নিয়ে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে আসতেই প্রেমা আমার গালে ঠাস করে একটা চট বসিয়ে দিল। আমি একটু অবাক হলাম। কোনো দোষ ছাড়া এভাবে কেন হাত দিল? শুধু আমি না, প্রেমার বন্ধুগুলো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, এত কিসের ব্যস্ততা তোর যে আমার কল ধরিস না? সরি ম্যাম, আসলে স্টেজ সাজাচ্ছিলাম তো, তাই আর কি। প্রেমা আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। ওর বন্ধুগুলো এখনো তাকিয়ে আছে। চড় দিয়েছিস, ভালো কথা, সবার সামনে দেওয়ার কি আছে? গরিব হয়েছিল কি হয়েছে, আমার তো একটা মান সম্মান আছে। যাই হোক, ওর ফ্রেন্ডরা সবাই গাড়িতে ওঠার পর ওদের বাসায় নিয়ে আসলাম। ওরা গাড়ি থেকে নামলো, আমি ওদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলাম। তারপর ভিতরে যাচ্ছি। এমন সময় দেখলাম সবাই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর একটা ফ্রেন্ড বলল, ভাইয়া, এটা কি আপনি সাজিয়েছেন? হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বাহ, আপনি তো খুব সুন্দর সাজাতে পারেন। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ওরা আবার ভিতরে চলে গেল। দাদুর সাথে দেখা করলাম। অনেক খিদে লেগেছে। সে বিকেল থেকে কাজ করে যাচ্ছি, কিন্তু কিছু খাইনি। গিয়ে বিরিয়ানি খেয়ে আসলাম। তারপর আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে বাড়ি আসছি। এমন সময় দেখলাম দাদু দুটো ব্যাগ নিয়ে আমার রুমের দিকে আসলো। কিরে তুই এখানে? আমি তোকে খুঁজছি, কলও দিলাম। দাদু কৌশল করলাম, মোবাইল টেবিলে ছিল। আচ্ছা শোন, এখানে দুটো পাঞ্জাবি আছে, একটা এখন পরে হলুদে আয়, আর একটা কালকে বিয়েতে গায়ে পরিস। আরে দাদু, এগুলোর কি দরকার ছিল? আমরা সবাই গায়ে দেব, আমার নাতি গায়ে দেবে না, এটা কি করে সম্ভব? এখন হলুদ রঙেরটা গায়ে দিস, নীলটা কালকে দিস। দাদু, বিয়েতে তো কেউ পাঞ্জাবি পরে না। সমস্যা নেই, তুই পরিস, ভালো লাগবে। কিছু না বলে দাদুকে আবার সালাম করলাম। দাদু বুকে জড়িয়ে নিল। এরপর আমি রেডি হয়ে স্টেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রেমাকে নিয়ে আসা হলো। আমি ওকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। এমনিতে সুন্দর, কিন্তু আজকে আরো একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপসরা। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ও গিয়ে স্টেজে বসলো। একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পর দাদু আমাকে ডাকলো প্রেমাকে হলুদ দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম। প্রেমার আব্বু আম্মু ডাকাডাকি শুরু করলো। আমি বারবার প্রেমার দিকে তাকাচ্ছি। হলুদ দিতে যাওয়ার পর যদি আবার চট দেয় তাহলে তো আমার সব শেষ। দাদু চড়াচড়িতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি করবো বুঝতে পারছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারায় হলুদ দিতে বললেন। আমি আর কোনো কিছু না ভেবে অল্প একটু মিষ্টি নিয়ে প্রেমাকে খাইয়ে দিলাম। প্রথমে ভাবছি খাবে না, পরে কি যেন চিন্তা করে খেয়ে নিল। আমাকে একটু খাইয়ে দিল। আমি অল্প একটু হলুদ নিয়ে ওর কপালে লাগিয়ে দিলাম।
মনে হয় আমি সবার শেষে হলুদ দিচ্ছি। আর কেউ বাকি নেই। দাদু কি মনে করে স্টেজে আসলো, প্রেমাকে দ্বিতীয়বারের মতো খাইয়ে দিল, সাথে আমাকেও। আমি দাদুকে খাইয়ে দিলাম। এরপর দাদু এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো যা আমি স্বপ্নেও ভাবিনি। দাদু অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে লাগিয়ে দিল। এরপর প্রেমার বন্ধুরাও স্টেজে আসলো, সবাই মিলে আমাকে অনেক হলুদ লাগিয়ে দিল। আমি তো পুরোই অবাক। আমি অনেকগুলো হলুদ দাদুর গায়ে মাখিয়ে দিলাম। অন্যরকম একটা মুহূর্ত কাটালাম। এভাবে কিছুক্ষণ চলল। তারপর ছবি তুলে যে যার মতো চলে গেল। আমি দাদুকে ওনার রুমে দিয়ে আসলাম। তারপর নিচে এসে গোসল করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাড়াতাড়ি ঘুমোতে হবে, না হলে ফজরের নামাজ মিস হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। রান্নাঘরে গেলাম, দেখলাম সবাই ব্যস্ত। আমি ওনাদের সাথে মজা করা শুরু করে দিলাম। তারপর সব মেহমানদের নাস্তা করিয়ে আরো কিছু কাজ করে নিলাম। কিছুক্ষণ পর প্রেম আমাকে কল দেয়। ওই কই রে তুই? আমি তো রান্নাঘরে। রান্নাঘরে কি করিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, আমরা পার্লারে যাব। কখন যাবেন? এই তো এক্ষুনি। আচ্ছা নিচে আসেন। আমি গাড়ি বের করছি। দাদুর সাথে কথা বলে গাড়ি বের করলাম। তারপর প্রেমা আর ওর বান্ধবীরা সবাই গাড়িতে এসে বসলো। ওদের নিয়ে পার্লারে গেলাম। পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি, ম্যাম কতক্ষণ লাগবে? কেন? বাসে একটু কাজ আছে, আর আমি এখন গোসল করিনি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার বাসায় চলে আসলাম। নিজের রুমে গিয়ে গোসল করে নিলাম। এরপর আবারও বাইরে গিয়ে সব মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা গাড়ি রেডি হয়ে গেল। ওনাতে সবাইকে পাঠিয়ে দিলাম। প্রেমার আব্বু আম্মুও আলাদা গাড়িতে করে গেছে। দেখলাম দাদু দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখনো রেডি হসনি? এই তো দাদু যাচ্ছি, আপনিও চলে যান। আমি তোর সাথে যাব। কিন্তু দাদু, আমি তো প্রেমা ম্যামদেরকে নিয়ে যাব, ওনারা পার্লারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে নে, আমিও চলে যাচ্ছি। এরপর দাদুকে গাড়িতে উঠিয়ে দিলাম। উনি ওনার কয়েকজন কলিগের সাথে চলে গেলেন। এরপর আমি রেডি হয়ে নিলাম। দাদুর কিনে দেওয়া সে নীল কালারের পাঞ্জাবিটা পরে নিলাম, যদিও কেউ বিয়েতে পাঞ্জাবি পরে না। কিন্তু দাদুর রিকোয়েস্ট না রেখে পারলাম না। তারপর আমি রেডি হয়ে এক নজরে পুরো বাড়িটা ঘুরে দেখলাম কেউ বাদ আছে কিনা। না, কেউ নেই। গিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় প্রেমা কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলল। আমি তাড়াতাড়ি চলে গেলাম। পার্লারের সামনে গিয়ে গাড়ির হর্ন দিলাম। প্রেমার বান্ধবীরা সবার বের হয়ে আসলো। প্রেমার সাথে ওরা বউয়ের মতো সেজে আছে। কোনটা বউ সেটা বোঝা যাচ্ছে না। নতুন কেউ হলে মনে করবে সবার বিয়ে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেমা বেরিয়ে আসলো। আমি দেখে হাঁ করে তাকিয়ে রইলাম। অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। বিয়েতে সবাই লাল শাড়ি পরে, কিন্তু প্রেমা আমার পছন্দ করে দেওয়া নীল শাড়িটাই পরেছে। মনে হচ্ছে আকাশের কোনো নীল পরে নিচে নেমে এলো। যাই হোক, আমি আর বেশি তাকালাম না, না হলে বা চর খেতে হবে। আমি গাড়ির দরজা খুলে দিলাম। ওর বান্ধবীরা সবাই উঠল। প্রেমা এসে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাম। গাড়ি চলছে। এমন সময় পিছন থেকে প্রেমার এক ফ্রেন্ড আমাকে ডাক দিল। ভাইয়া, একটা কথা বলতাম। জি বলেন। আপনার কি নীল কালার খুব পছন্দ? কেন বলুন তো? প্রেমার জন্য নীল শাড়ি পছন্দ করলেন, আবার নিজেও নীল কালারের পাঞ্জাবি পরলেন, তাই আর কি। ও, প্রেমা ম্যামকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগবে, তাই ওটা পছন্দ করলাম। আর আমার জন্য পাঞ্জাবি দাদু পছন্দ করেছে, উনি কিনে দিয়েছে। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে নেমে দরজা খুলে দিলাম। এক এক করে সবাই নামলো। তারপর সবাই স্টেজের সামনে গেল। দাদু ডাক দিল। কিরে, আসছিস? জি দাদু, আসছি। আচ্ছা চল খেয়ে নে, পরে তোর অনেক কাজ আছে। আপনারা খেয়েছেন? আমরা খেয়েছি, যা তুই খেয়ে নে। আমার অনেক খিদে লেগেছে, গিয়ে খেয়ে নিলাম। তারপর দাদুর কাছে গেলাম। চল ভেতরে যাব। কেন দাদু? প্রেমার শ্বশুর বাড়ির সকলের সাথে তোর পরিচয়টা করিয়ে দিই। এখন? আর আমার সাথে তো তেমন কিছু যায় আসে না। এত কথা বলিস কেন, চল। তারপর দাদুর সাথে ভিতরে গেলাম।
দেখলাম প্রেমার আব্বু আম্মু আর শাহিনের আব্বু আম্মু বসে গল্প করছে। আমি দাদুর সাথে গেলাম, উনি আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর বরের গাড়ি আসলো। সবাই ওইদিকে ছোটাছুটি শুরু করলো। বর এসে স্টেজে প্রেমার পাশে গিয়ে বসলো। দুজনকেই খুব সুন্দর লাগছে। প্রেমার মুখে হাসি লেগে আছে। এমনই দাদুর বরের বাবা শরীফ সাহেব বলে উঠল, চলুন এবার বিয়ের কাজটা সেরে ফেলি। দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমরা আমাদের কাজগুলো সেরে নিই। আমাদের আবার কি কাজ? এমন সময় শরীফ সাহেব একটা উকিল ডাক দিলেন। উকিল এসে ওনার ব্যাগ থেকে অনেকগুলো কাগজ বের করে একটা কলম বের করলো। এখানে একটা সাইন করে দিন, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এগুলো কিসের কাজ? আপনি স্বেচ্ছায় আপনার পুরো কোম্পানি আমাদের নামে লিখে দেবেন। পাশাপাশি আপনার নিজস্ব বাড়ি গাড়ি এবং যত সম্পদ আছে সব আমার ছেলের নামে লিখে দেবেন। তাহলে আমরা প্রেমাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব এবং আপনার ব্যাংক লোন শোধ করব। শরীফ সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হলাম। দাদু রীতিমতো একটা ধাক্কা খেলেন। কি বলছেন এসব? আপনি বিয়ের আগে তো এগুলো কিছুই বলেননি। এখন তো বলছি, তাড়াতাড়ি সাইনটা করে দিন। অসম্ভব। আমার নাতনি কোন দিক দিয়ে কম আছে যে আপনারা সব নিয়ে নিতে চাইছেন? আপনাদের 7 জন্মের ভাগ্য যে প্রেমা আপনাদের ঘরে বউ হয়ে যাচ্ছে। তার মানে আপনি সাইনটা করবেন না? অসম্ভব, জীবনেও করব না। তাহলে আর কি, বিয়েটা হচ্ছে না? মানে কি এসবের? দেখুন, আমার সকল আত্মীয়, অফিসের কলিগ, চেনা জানা সবাই এখানে আছে। এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান সব শেষ। আমরা চাইছিলামও সেটা। আপনার জন্য আমাদের ব্যবসায় লালবাতি জ্বলছে, এবার বুঝেন। দাদু হুট করে শরীফের হাতটা ধরে ফেলল, কিন্তু ওনারা কিছুতেই মানতে রাজি নয়। আমি প্রেমার আব্বু সকলকে রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনল না। বরং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনারা বরকে নিয়ে চলে গেল। পুরো বিয়ের অনুষ্ঠান থমথমে অবস্থা হয়ে গেল। প্রেমার চিন্তা লাশ হয়ে বসে আছে, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। দাদু চেঁচিয়ে বললেন, আজকের মধ্যেই প্রেমার বিয়ে দেবেন। দাদু চিন্তায় মাটিতে বসে পড়লেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দাদু কি যেন মনে করে আমার কাছে আসলেন। হুট করে আমার হাতটা ধরে ফেললেন। একমাত্র তুই পারিস আমার মান ইজ্জত রক্ষা করতে। তুই আমার অনেক উপকার করেছিস, প্লিজ আমার আরেকটা উপকার কর। আরে দাদু, এভাবে বলছেন কেন? বলেন কি উপকার? আমি আপনার জন্য সবকিছু করতে পারি। তুই প্রেমাকে বিয়ে কর। কি? এটা কি করে সম্ভব? তুই না একটু আগে বললি আমার সব উপকার করবি, এখন কেন না করছিস? কিন্তু দাদু, এটা কিছুতেই হয় না। প্লিজ না করিস না। আজকে যদি তোর বাবা মা বলতো তাহলে তুই কি না করতি? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাঁচোচোখ মাথা নাড়লাম। প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বলবি? প্রেমাকে আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার মান ইজ্জতটা রক্ষা কর। ওকে দাদু, আপনি যেটা বলবেন সেটাই হবে। দাদু আমার কাঁধে হাত দিয়ে তারপর প্রেমার কাছে চলে যায়। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। প্রেমা রাজি হবে কিনা আল্লাহ জানে। সে তো আমাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না, তার উপর বিয়ে করা সেটা তো অসম্ভব। চারপাশে মানুষগুলো কেমন যেন অদ্ভুত ভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। দাদু কিছুক্ষণ পর হাসি মুখে আমার কাছে আসলো। দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে প্রেমা মনে রাজি হয়েছে। যা গিয়ে স্টেজে বস, কাজী সাহেব অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এত সহজে রাজি হওয়ার মতো মেয়ে প্রেমা নয়। নিশ্চয় সে অন্য কিছু একটা চিন্তা করছে। কিরে, কি ভাবছিস? যা। জি দাদু, যাচ্ছি। তারপর আমি গিয়ে প্রেমার পাশে বসলাম। ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। চোখ মুখ লাল করে সে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস খুব ভালো লাগছে, আমিও নীল কালারের পাঞ্জাবি পরে আছি আর প্রেমাও নীল শাড়ি। দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করছে। নীরব হয়েছ বিয়ের অনুষ্ঠানের জন্য মুহূর্তে প্রাণ ফিটে পেল। আবার আগের মতো হই হুল্লার শুরু হলো। কিছুক্ষণ পর কাজে আসলো, এসে আমাদের বিয়েটা করিয়ে দিল। যদিও প্রেমা সহজে কবুলটা বলেনি, অনেক ভেবেচিন্তে তারপর বলেছে। প্রেমা আর তার বান্ধবীরা সবাই গাড়িতে গিয়ে বসলো। আমি আবারও সে ড্রাইভার সিটে গিয়ে বসলাম। প্রেমার বান্ধবীরা অনেক অনেক মজা করছে, বাট সে একদম চুপ ছিল।
যাই হোক, অতঃপর বাসায় চলে আসলাম। সব ঠিকঠাক চলছে। এখন প্রায় রাত 12টা। আমি দাঁড়িয়ে আছি বাসার সাথে। আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল ধরল। মনে হয় ঘুমিয়েছিল। আম্মুকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম। প্রেমাকে নিয়ে আম্মু অনেক খুশি। আম্মু বলেছে কালই প্রেমাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো পসিবল না। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম। তারপর সানি আর আয়মানকে জানালাম। ওরা তো আমার উপর অনেক রেগে আছে যে ওদের না বলে বিয়ে করে ফেলেছি। যাই হোক, কথা বলার শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কালকে এই সময়ে আমি ওনাদের ড্রাইভার আর আজকে জামাই। বিয়ের জন্যই আমি বাড়ি ছেড়ে পালালাম, আর এখানে এসো বিয়ে। এই বিয়েটা আমাকে ছাড়লো না। একটু পর অনুভব করলাম কেউ পিছনে এসে আমার কাঁধে হাত দিয়েছে। তাকিয়ে দেখি দাদু। দাদু, আপনি ঘুমাননি এখনো? আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলেছি, তাই না? আরে দাদু, আপনি এগুলো কি বললেন? আপনি এত বিশাল সার্ভিস দেবেন আমি কখনো কল্পনা করিনি। যা, প্রেমা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, রাতও অনেক হয়েছে। যা, ভেতরে যা। আমি আর কিছু না পরে চলে গেলাম। নিচে এসে প্রেমা রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমার রুমটা ছিল নিচে, কিন্তু আজ থেকে এখানে কেমন যেন অস্বস্তি লাগছে। ভয় ভয়ে দরজা খুললাম, ভিতরে গেলাম। দেখলাম প্রেমা ভিতরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। আমি কি সোফায় বসে রইলাম, কিন্তু আমার সব ভুল ধারণা। প্রেমা বারান্দায় গিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। এসে আমার দিকে তাকালো, কিছু না বলে গিয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। তারপর আমিও গিয়ে ওর খাটের পাশে গিয়ে বসলাম। যেই মাত্র বসলাম, সাথে সাথে একটা ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখুন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা? তোর মতো ক্ষেত অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসেবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য। দাদুর দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। জীবনেও কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না, বলে দিলাম। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি। তুই আগেও ড্রাইভার ছিলি, এখনো ড্রাইভার হিসেবেই থাকবি। তোকে দাদু আর আব্বু আম্মু ভালো চোখে দেখে, আমি না। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। দাদুকে ফাঁদে ফেলে আমাকে বিয়ে করেছিস, আমি সব জানি। কিন্তু শুনে রাখ, খুব তাড়াতাড়ি আমি তোকে ডিভোর্স দিব। সালার এই ছিল আমার কপালে। যার জন্য করলাম চুরি, সেইটাকে চোর। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে চলে যাব। এমন সময় প্রেমা আবার বলে, ওই কই যাস? তো এখানে থেকে কি করব? আমি আমার রুমে যাচ্ছি। ড্রাইভারের জায়গায় যাচ্ছি। না, যাবি না। মানে কি যাব না কেন? তুই যদি এখন ওখানে যাস বা ওই রুমে থাকিস, তাহলে সবাই ভাববে তোর আর আমার মাঝে কিছু হয়েছে। পরে আরো ঝামেলা হবে। বা, বুদ্ধি তো ভালো আছে দেখা যাচ্ছে। আর হ্যাঁ শোন, তুই আমাকে ম্যাম বলেই ডাকবি, মনে থাকবে। আমি হ্যাঁচুক মাথা নাড়লাম। আজ থেকে তুই নিচে থাকবি, খবরদার ভুলেও আমাকে টাচ করার চেষ্টাও করবি না। যদি করিস তাহলে দেখবি আমি তোর কি হাল করি। আমি কিছু না বলে সোফায় গিয়ে ঘুমালাম। লাইট অফ করার সাথে সাথে প্রেমা লাফিয়ে উঠল। ওই, তুই লাইট কেন অফ করলি? লাইট অফ না করলে ঘুমাবো কিভাবে? আমি আলোতে ঘুমোতে পারি না। তুই কি ভাবছিস আমি তোর মতলব বুঝি না? লাইট অফ করবি, তারপর তুই আমাকে ছি, লাইট অফ করতে পারবি না। রাগে আমার পুরো শরীর কেঁপে উঠল। সোজা উঠে চলে যেতে লাগলাম। কি রে, কই যাস? তো এখানে থেকে কি করব? এখানে থাকলে তো আমি আপনার গায়ে হাত দেব। তার চেয়ে বরং চলে যাওয়াটা বেটার। এমন খারাপ মন মানসিকতা নিয়ে থাকেন কিভাবে? সবার মন কি আপনার মতো? তোদের ছেলেদের আমার চেনা আছে। যা, শুয়ে পড়। শোন, ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখ, আমার ভয় করে। আর কিছু না বলে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চিল্লাচিল্লি শুনে আমার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি প্রেমা নেই। আমি এক লাফ দিয়ে উঠে গেলাম। তাড়াতাড়ি করে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি অনেকগুলো লোক দাদুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর, কি ব্যাপার, আপনারা কারা? আমরা ব্যাংক থেকে আসছি। ওনার কোম্পানি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে। এখন সুদে আসলে টাকার পরিমাণ
3 গুণ হয়ে গেছে। যদি উনি টাকা ফেরত না দেয় তাহলে আমরা ওনার কোম্পানি নিলামে ওঠাতে বাধ্য হব। উনাকে এর আগেও কয়েকবার সতর্ক দেওয়া হয়েছে, বাট উনি কোনো কিছু করেনি। হয় টাকা দিতে হবে, না হলে এই বাড়ি আর ওনার পুরো কোম্পানি ব্যাংকের নামে লিখে দিতে হবে। ব্যাংকের লোকটার কথা শুনে যেন আমার পুরো শরীর কেঁপে উঠল। কি হবে এখন? দাদুর দিকে তাকালাম, উনি অপরাধী হয়ে বসে আছেন। পাশে প্রেমার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আমি ব্যাংকের লোকটাকে বললাম, স্যার কত টাকা হয়েছে মোট? অনেক টাকা। কেন, আপনি দিবেন নাকি? আপনি কে? ও আমার নাত জামাই। স্যার আমার কিছু কথা আছে। জি বলুন। আমাদের কারো 6 মাস সময় দিন, আমরা আপনাদের পুরো টাকাটা দিয়ে দেব। অসম্ভব। এর আগেও কয়েকবার সময় দিয়েছে, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে যদি আপনাদের টাকা না দিতে পারি তাহলে আপনারা এই কোম্পানি বিক্রি করে দিন। সাথে আমাকে যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব। আমি আপনাদের আরো একটা নিউজ দিতে চাই। কি নিউজ? যদি আপনারা আমাকে 6 মাস সময় দেন তাহলে আমি পুরো টাকার 5% কমিশন দেব। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই অল্প টাকার কোম্পানি নিয়ে নেবেন নাকি পুরো টাকার সাথে 5% কমিশন সহ নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটার ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরা কথা বলল। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা যেন কি?